নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবনির নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজ এখানে তৃতীয় দিন, রজত জয়ন্তী উৎসব 2023-এর তৃতীয় দিন। তো আমি আর পিকা যথারীতি একদম তোমরা দেখতে পাচ্ছ ম্যাচিং কাপেল, ম্যাচিং ড্রেসে একদম পুরো রেডি। তো তৃতীয় দিনে বেশ কিছু প্রোগ্রামস রয়েছে, বিতর্ক প্রতিযোগিতা রয়েছে, সঙ্গীতানুষ্ঠান রয়েছে, বাবার একটা মূকাভিনয় আছে, তাই না? মূকাভিনয় দুটো আছে, একটার নাম হচ্ছে চোর এবং আরেকটার নাম হচ্ছে মারাদোনা। তো দুটোই খুব ইউনিক, আমিও দেখার জন্য মুখিয়ে আছি বাবার প্রোগ্রাম। আর শেষে আছে ডিজিটাল কুইজ। তো বেশ কিছু অনুষ্ঠান আছে, জানো তোমরা যে গতকাল এবং তার আগের দিন অনেক কিছুই হয়েছে, সব তোমরা ব্লগে আশা করি দেখেছো। তো এইগুলোও দেখো, তোমরা এনজয় করতে থাকো। টিকা কিছু বলতে চাও? সবাইকে তো সব কিছু দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণটা তো হয়তো দেখাতে পারছি না, যেটুকু দেখানোর চেষ্টা করছি সেটুকুই তোমরা দেখো, আমাদের সাথে এনজয় করতে থাকো, সবটাই তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। একদম তাই, দেখতে থাকো সব কিছু। এটা আমার শ্বশুর বাড়ি গড়বেতায়, যেটা এখান থেকে আমরা এখন বেরোলাম। কাকুরা কেউ রয়েছে, আর একদম সামনে এই যে কাকুর, এটা কোচিং সেন্টার অগ্রদূত শিক্ষানিকেতন। তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, আজকে যে অনুষ্ঠানগুলো হবে তোমরা দেখতে পাবে। এটা কোচিং সেন্টারটা খুব সুন্দর কোচিং সেন্টার, এরই 25 বছর পূর্তির অনুষ্ঠান। ওই যে স্টেজ, ওখানে বিভিন্ন রকম খাবার দাবার বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। ঝালমুড়ি বা ওই মিক্সচার জাতীয় এই খাবারও রয়েছে। একজন এখানে পাঁপড় ভাজা নিয়ে বসেছেন, গোল পাঁপড় ভাজা এবং পাইপ পাঁপড় ভাজা। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা নিয়ে বসা আছে। খুব সুন্দর সাজানো হয়েছে, একদম সন্ধে সন্ধে, একদম অনুষ্ঠান শুরু হওয়ার মুখে আমি এই ব্লগটা এখন করছি। তোমরা সব দেখো, এখনো লোকজন প্রচুর আসেনি, আস্তে আস্তে লোকজন আসবে। কালকে তো প্রচুর লোক হয়েছিল, কুইজ প্রোগ্রাম তোমরা দেখেছো। গতকালের অনুষ্ঠান, আশা করি ব্লগ ভালো লেগেছে সবার। যদি না থাকে তো আগের ব্লগটা তোমরা দেখে নাও, যারা যারা দেখোনি, তাহলে সব দেখতে পাবে কত লোকজন এসেছিল আর কত সাকসেসফুল প্রোগ্রাম ছিল। প্রায় 2,5-3 হাজার লোকজন এসেছিল অগ্রদূত শিক্ষানিকেতনের সরস্বতী পুজোর রজত জয়ন্তী উৎসব। প্রচুর সুন্দর কারুকার্য। পিকা এখানে দাঁড়িয়ে গল্প টল্প করছে, ওখানে স্টেজে অনেকে রয়েছে যাদের সজ্জা হচ্ছে। আর কচি কাচারাও এখানে নানা রকম জন রয়েছেন, খুবই সুন্দর লাগছে সব কিছু। স্টেজ এখন সাজানো চলছে, কেননা বিতর্ক প্রতিযোগিতা আরম্ভ হবে। এবং এখানে দেখো কত সুন্দর ফুলের কাজ, রকমারি ফুলের কাজ। স্টেজ একদম সুন্দর সেজে উঠেছে, আরও কালকের থেকেও ভালো আরও স্টেজ সেজে উঠেছে। নানা রকম ফুল আরও বাড়ানো হয়েছে স্টেজের মধ্যে, খুবই সুন্দর। পিকা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। একদম এ হচ্ছে প্রোগ্রামের একদম মেন, সবকিছু ওর দায়িত্ব হচ্ছে। এটা বাবুয়া কাকুইনি যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ঘোরাঘুরি না করে আমাদের বসার জন্য যে নির্ধারিত আসনের ব্যবস্থা করা হয়েছে উপস্থিত হয়ে গেছে। আমরা অনুষ্ঠান শুরু করার আগে দু একটি কথা প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে বলে রাখি। যেটা বিষয় রাখা হয়েছে, বর্তমান প্রজন্ম আত্মকেন্দ্রিক। এই বিষয়ের উপরে পক্ষে বা বিপক্ষে যে যার মতো যুক্তি সহকারে উপস্থাপন করতে পারে, সেটা তার নিজস্ব মতামত। কিন্তু সময় থাকবে মোট 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তাকে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করতে হবে। সময় শুরু। মঞ্চে উপবিষ্ট বিচারক মণ্ডলীকে আমার প্রণাম এবং দর্শক আসনে অলঙ্কৃত ব্যক্তিবর্গকে যথাস্থানে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের বিতর্ক সভার বিষয় বর্তমান প্রজন্ম আত্মকেন্দ্রিক, যার আমি সম্পূর্ণ বিপক্ষে। এর কারণ হিসাবে আমি প্রথমত বলতে চাই, অতীত লগ্নে মানুষের একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সহযোগিতা প্রভৃতি গড়ে উঠেছিল এবং এসব কিছুই এই আত্মপ্রজন্মের ধারা। এই আত্মপ্রজন্ম হলো ভ্রাতৃত্ববোধের এক নতুন ধারা। বর্তমান প্রজন্মে ভ্রাতৃত্ববোধ,
সহযোগিতা এবং নিঃস্বার্থতার পরিসীমাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আধুনিকরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তা দেখে আমার মনে পড়ে কামিনী রায়ের সেই বিখ্যাত লাইন, সকলের তরে সকলের মোরা, প্রত্যেকে আমরা তরের পরে। বর্তমান প্রজন্ম আমরা আধুনিক মানুষের অজুহাতে তরুণ প্রজন্মকে আত্মকেন্দ্রিক করে তোলা হচ্ছে। বর্তমান প্রজন্ম কখনোই আত্মকেন্দ্রিক নয়, কারণ বর্তমান প্রজন্মে তরুণীরা বাইরে বেরোচ্ছেন কম, কারণ প্রযুক্তির উন্নতি ঘটেছে। তাহলে কি তারা আত্মকেন্দ্রিক? না, তারা আত্মকেন্দ্রিক নয়। ফেসবুকের মাধ্যমে নানান প্রচার এবং নানান সামাজিক কার্যকলাপ ফেসবুকের মাধ্যমে হয়। যেমন একজন রোগীর প্রয়োজনীয় রক্তের জন্য ফেসবুকে তা দেওয়া হয় এবং সেই ঘটনা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাহলে এখানে আত্মকেন্দ্রিকতা কোথায়? এখানে তো আত্মকেন্দ্রিকতা নেই। আত্মকেন্দ্রিকতার জন্য সমাজের তরুণরা আন্দোলনে নেমে পড়েছে। তাই বলা যায় বর্তমান প্রজন্ম হয়ে উঠেছে জাতির ভবিষ্যৎ পথচলা। মঞ্চে উপবিষ্ট বিচারক মণ্ডলীকে আমার প্রণাম এবং দর্শক আসনে অলঙ্কিত ব্যক্তিবর্গকে যথাস্থানে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের বিতর্ক সভার বিষয় বর্তমান প্রজন্ম আত্মকেন্দ্রিক। আমি এর সম্পূর্ণ পক্ষে। তার কারণ হিসাবে আমি বলতে চাই, প্রথমেই আমাদের প্রজন্ম আত্মকেন্দ্রিক হয়ে গড়ে উঠছে, এর প্রধান কারণ হলো আমাদের পরিবার, আমাদের পড়াশোনা, আমাদের শিক্ষার ধরন তথা আমাদের দেশের রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা। তার কি কারণ? আমাদের গ্রামাঞ্চলে শোনা যায় নিজে বাঁচলে বাপের নাম। এই যে একটা কথা, এই যে একটা বাক্য, এই বাক্য থেকেই একটা ছোট ছেলে যখন শুনবে তার মনে যে এফেক্ট পড়বে, তার মনে যে প্রভাব পড়বে, সেই প্রভাব জন্মকাল পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত থাকবে। তার কারণ কি? কারণ একটা ছোট্ট ছেলেকে যখন ছোট্ট অবস্থায় থাকে সে, তখন তাকে যা শেখানো হয় সেটা তার মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকে। অর্থাৎ এই ছোট থেকেই সে নিজেকে নিয়ে ভাবতে থাকে, অর্থাৎ নিজেই বাঁচলে নাকি বাপের নাম। আচ্ছা, ঠিক আছে। এইভাবেই আত্মকেন্দ্রিকতার প্রথম ধাপ অতিক্রম করে একটা শিশু। এরপর যায় সে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করার জন্য। সেখানে প্রথমেই দেখলো যে একটি বই আছে, সে বইটির নাম আমার বই। আবার কেমন আমার বই? আচ্ছা, এই আমার বইয়ের মধ্যে কি আত্মকেন্দ্রিকতা লুকিয়ে আছে? মানে আমারই বই, এটা অন্য কারোর হতে পারে না। আমার বই, আমারই সব। আচ্ছা, তাহলে এখানেও আত্মকেন্দ্রিকতা প্রবেশ করলো। এরপর আসি শিক্ষার ধরন। শিক্ষার ধরন কিরকম? শিক্ষক এবং পিতা মাতা সবাই প্রত্যেক পিতা মাতা চায় যে আমার ছেলেই প্রথম হোক, আমার ছেলে পড়াশোনায় খুব ভালো হোক। ঠিক আছে, এইভাবে তার নিজের ছেলেকে একটা চাপের মুখে ঠেলে দেয়। এই চাপের মুখে ঠেলে দেওয়ার ফলে কি হয়? সেই ছোট্ট শিশুটি নিজেকে অপরের কাছ থেকে গুটিয়ে নিতে থাকে। কিরকম? বাইরে মেলামেশা, তাকে সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সেই সব সে ভুলে যায়। সে শুধু লক্ষ্য থাকে একটাই, আমাকে যে কোনো উপায়ে প্রথম হতে হবে। প্রথম হলেই নাকি চাকরি মেলে, প্রথম হলেই নাকি জীবনে সফল হওয়া যায়। আচ্ছা, আমায় প্রথম হতে হবে। এইভাবেই একটি শিশু যখন বেড়ে ওঠে, ধীরে ধীরে আত্মকেন্দ্রিকতায় স্বার্থপরতা। মঞ্চে উপস্থিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। আজকের টপিক বর্তমান প্রজন্ম আত্মকেন্দ্রিক। সকলে তাদের মতামত উপস্থাপন করলো বিভিন্নভাবে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। এটি একটি খুবই ক্রিটিক্যাল বিষয়। এর পক্ষেও যুক্তি হয় এবং এর বিপক্ষেও যুক্তি হয়। আমার যুক্তি এর পক্ষে। পক্ষে যুক্তি দিতে যে আমি প্রথমে বলতে পারি, প্রথমে যখন বলা হলো যে ভ্রাতৃত্ববোধের কথা, আসলে কি ভ্রাতৃত্ববোধ বর্তমান? কি মনে হয়?
দেখে নেওয়া যায়। ভ্রাতৃত্ববোধ যদি বর্তমান হতো তাহলে আজ একান্নবর্তী পরিবারগুলি যেমন আগে ছিল, বর্তমান প্রজন্মে একান্নবর্তী পরিবারগুলি বিচ্ছেদ হতো না, পরিবারগুলি এক থাকতো। আজ আমরা পরিবারগুলোকে এক দেখতে পাচ্ছি না, পরিবারের মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে, পরিবারের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যাওয়ার প্রবণতা হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, নিজস্বতা ভাবছে, অর্থাৎ আত্মকেন্দ্রিক, নিজের নিয়ে ভাবছে এবং নিজের নিয়ে সবকিছুই নিজের। তাই তারা ভ্রাতৃত্ববোধ এখানে আমরা লক্ষ্য করতে পারি না, তাই বর্তমান সমাজ আত্মকেন্দ্রিক। এবার আসি পুঁজিবাদী ব্যবস্থা। যতদিন সমাজে পুঁজিবাদী ব্যবস্থা থাকবে ততদিন সমাজ থাকবে আত্মকেন্দ্রিক। শুধু আজ নয়, ভবিষ্যৎ প্রজন্ম আত্মকেন্দ্রিকতা রয়ে যাবে। গান শুনলে একটা অন্য ধরনের মনের মধ্যে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি হয়। যাই না আমাদের ভবিষ্যৎ কি, যাই হোক দেখে নিচ্ছি আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। শ্রীবর্ণা দে এখন মঞ্চে, তৈরি থাকো রাজশ্রী দে। আপনারা উপভোগ করলেন, আমরা সবাই মিলেই করলাম। কিন্তু আমি যে কারণে মঞ্চে এলাম, যদি ধরুন কোনো নিমন্ত্রণ বাড়িতে রসগোল্লা, রাজভোগ, সন্দেশ সব কিছু খাওয়ার পরে ঢেকুর উঠে, তো ডাক্তারবাবু তো এসে অ্যান্টাসিড দিয়েই গেছেন, আমি তাহলে কি দেবো? একটু পান বা হজমোলা টাইপের একটু দেওয়ার চেষ্টা করছি। সেটা আপনাদের সহযোগিতা নিয়ে কথায় গানে আপনাদের অনুমান করতে হবে গানের যে সঞ্চারী অন্তরা এবং মুখরা হয়। আমি একটি গানের অন্তরা বা সঞ্চারী বা মুখরা ধরবো, তা আপনারা অনুমান করবেন কার কথা বলছি। সামনে 1260 পৌষ মায়ের আবির্ভাব, মা এলো যে দূর করিতে ত্রিতাপ শোকতাপ। কার কথা? মা শারদা। বা খুব সুন্দর। আবার দেখুন, বাউল ঘরে জন্ম তোমার, দিনাজপুরের ছেলে 38
বয়সে গেলে মোদের ছেড়ে, সবাই জানে নামটি তোমার, কি নাম? গোষ্ঠ গোপাল দাস। ঠিক আছে, আমি এবার সমাপ্তি অনুষ্ঠানের দিকে যাচ্ছি। এটাও আমি সঞ্চারীতে ধরছি না, আপনারা অনুমান করবেন। তারও জন্মতিথি, বিশেষ দিন সবাই জানেন, যারা পড়ুয়া তাদের তো জানাই উচিত, এবং সকলেই যাতে আমরা ভুলে না যাই, সেই জন্যে তাকে স্মরণ করে নতুন বছরের শুভকামনা জানিয়ে সমাপ্তি সঙ্গীত গাইছি আজকের সঙ্গীতানুষ্ঠানে। সেই দূর দিনে তুমি ছিলে একা, চেয়েছিলে যবে যেতে আমেরিকা, দক্ষিণার তো পাঠালো তোমারে রাখিতে মোদের মান, ভুলি নাই তব দান। কার কথা হচ্ছে? হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, কিন্তু অজ্ঞদূর শিক্ষা নিকেতনের সরস্বতী পূজার 25 বছর পূর্তি উপলক্ষে 4 দিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজ তার 3য় দিন। এইমাত্র আমাদের সঙ্গীতানুষ্ঠান শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক মানুষ এসেছেন, যেটা ভালো লাগছে, অনেক বিশিষ্ট মানুষ এসেছেন। এখন আপনাদের সামনে দুটি খুব অল্প সময়ের মূকাভিনয় হচ্ছে। আপনারা একটু মন দিয়ে শুনবেন, কোনো গোলমাল চেঁচামেচি না করে, তাহলে আপনাদের ভালো লাগবে। অ্যাকচুয়াল মূকাভিনয় ব্যাপারটা আপনাদের একটু জানিয়ে দিই। বিখ্যাত মূকাভিনয় মাইম যেটাকে বলে ইংরেজিতে, যোগেশ দত্ত ছিলেন, যিনি মাইমকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। সেই যোগেশ দত্ত আজ আমাদের মধ্যে নেই। তো যোগেশ দত্ত মঞ্চে যখন কোনো মাইম করতেন, মূকাভিনয় করতেন, মনে হতো আমরা সব চোখের সামনে দেখতে পাচ্ছি সিনেমার মতো। তো আমাদের গ্রামগঞ্জে কি হয়েছে, এই মাইম সম্পর্কে কারো ধারণা নেই। এটা আমি কর্মসূত্রে যখন মধ্যপ্রদেশে এবং পরবর্তীকালে দিল্লিতে ছিলাম, আমি বিভিন্ন সাংস্কৃতিক ক্লাবের সাথে যুক্ত ছিলাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। সেখানে ওই মাইম আমি করে এসেছি এবং এক মাইম একটা নতুন আঙ্গিক আমি এনেছি। যেহেতু গ্রামগঞ্জে আমাদের মানুষ মঞ্চে কিটা হচ্ছে সেটা বুঝবার জন্য অসুবিধার হয়, বুঝতে পারে না। সাধারণ বাচ্চা ছেলে থেকে বড়রা মাইম সম্পর্কে একটা নাটক হবে, ঠিক আছে, গান হবে, শুনবেন, অভিনয় সব কিছু হবে, কিন্তু মাইমটা সম্পর্কে তাদের অভিজ্ঞতাটা খুব কম। সেই জন্য আমি একটা মাইমকে, আমি ব্যক্তিগতভাবে তরুণ মুখার্জি মাইম একটা নতুন আঙ্গিক এনেছি, যেটা এর আগেও করেছি। সেটা হচ্ছে মঞ্চে যারা অভিনয় করবে, আমি চরিত্রগুলোকে মৌখিক বলবো, তারা মঞ্চে অভিনয় করে যাবে। দুটো আছে, 15 মিনিট করে হয়তো হবে। আপনারা একটু মন দিয়ে শুনুন, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সকলের শুভেচ্ছা, সহানুভূতি ও সাহচর্যে পাত্র নিয়ে শুরু করছি প্রথম মূকাভিনয়। নমস্কার। অনুগ্রহ
অনুগ্রহ করে ছোট ছোট ভাই বোনদের বলছি, আবার যারা গোলমাল করছেন গোলমাল করবেন না। শুরু করছে আমাদের প্রথম নমস্কার। শুরু করছে এখন একটি মূকাভিনয়, রচনা নির্দেশনা তরিক মুখার্জি, অভিনয়ে রুদ্রপাল এবং অভিজিৎ দে, মূকাভিনয় ম্যারাডোনা মারাডোনা ম্যারাডোনা মারাডোনা। মদন মদন কোথায় যায় ছেলেটা কে জানে? কোন সকালে বেরিয়েছে, ঘর ঢুকার নাম নাই, সারাদিন কোথায় যে থাকে কিছু বলবার উপায় নাই। মদন জ্বালিয়ে খেলে কি, সকাল থেকে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কি করে উনি জানে। নিশ্চয়ই শিমুলতলির মাঠে গেছে ছুটতে। যাই দেখি এইটুকু ছেলেটা আমাকে কি জ্বালি মেলা। মদনা মদনা, যাই দেখি ছেলেটা কি করছে। ওর মা ঘরে ভাত রেঁধে বসে রইল, আর ওইখানে বসে বসে কি যে করে জানি না। যাই মদন মদন, হ্যাঁ মদন, মদন, হ্যাঁ মদন, এখানে কি করছি রে বটে? কি রে কোথাও বলছিস না কেন বড়? এমন না, এখন কথা বলার সময় নাই, আমি এখন ছুটছি, এখন আমাকে ছুটতে হবে, ছুটতে হবে। সকাল থেকে খাওয়া নাই, দাওয়া নাই, ঘরে কাজ নাই, এখানটা এসে শিমুলতলির মাথায় তুই ছুটছিস ছুটছিস ছুটে কি হবে? এখন কথা বলার সময় নাই, আমি এখন ছুটবো, আমি এখন অনেকক্ষণ ছুটবো। দাঁড়া দেখি, ঘরকে চল, ছাড়াও দেখি, আমি ঘরকে যাবো না, আমার এখন কাজ আছে, আমি এখন ছুটবো। ছুটবে, ছুটে ছুটে কি হবে শুনি? শুন শুন শুন, ছুটে কি হচ্ছে? আমি অনেক বড় ফুটবল প্লেয়ার হব গো বাবা, অনেক বড় ফুটবল প্লেয়ার হব, আমার নাম হবে, যশ হবে, সবাই আমাকে বলবে মদনা অনেক বড় ফুটবল প্লেয়ার। তখন দেখবে না তোমার কেমন নাম হবে, বলবে ওই লোকটা মদনার বাপ বটে। তা প্লেয়ার হয়ে কি হবে? ফুটবল প্লেয়ারটা হয়ে কি হবে? কে এমন রাজা হয়ে গেছে, আমি ওসব জানি না, আমি ছুটছি, আমি এখন ছুটবো। হাই দেখো, এই তো কথা শুনে নাই। হ্যাঁ মদনা, ফুটবল প্লেয়ার হয়ে তোর কি হবে আমাকে বলতে পারবি? কে কোথা ফুটবল প্লেয়ার হয়ে নাম করেছে, নাম করেছে? বাবা তুমি কেন বুঝছো নাই বলো দেখি? মারাদোনার নাম শুনেছ? আমাকে মারাদোনা হতে হবে। মারাদোনা সেটা আবার কে রে, কোথায় থাকে? এ বাবা, তুমি মারাদোনার নাম শুনো নাই? না, মারাদোনাকে তো আমি জানি নাই। কোন গায়ে থাকে বল দেখি? ও আমাদের এই উত্তর ধারে থাকে বটেলে ওই ছেলেটা? না না না, মারাদোনার নাম শুনো নাই বাবা? বড় বিরাট বড় ফুটবল প্লেয়ার, আমাকে মারাদোনার মতো হতে হবে, বিরাট বড় নাম কামাতে হবে, তাই তো আমি ছুটছি। দেখো আমি ছুটবো এখন, ছুট ছুট ছুট। আই দেখো, কথা নাই, বার্তা নাই, ইয়া নাই, শুধু ছুটছে ছুটছে। মারাদোনা হবে, কে কোথাকার মারাদোনা? মারাদোনা হয়ে ও আমার বিরাট কিছু করে দেবে।
এমন না, বলছি নাই এখন শোনার সময় নাই, আমি এখন শুনবো নাই, আমাকে এখন ছুটতে হবে, এখন ছুটতে হবে। আবার বলে চ ঘর চ ঘর চ। হ্যাঁ রে, তুই ছুটে কি করবি? মারাদোনা হয়ে কি হবে? এমন করে সময় নষ্ট করে লাভ আছে কিছু? চ ঘরে চ, খাবি দাবি বিশ্রাম নিবি, এখন সময় নাই ওসব মারাদোনা ফারাদোনা ছাড় দিবি, ঘর চ। বাবা তুমি কি বলছো গো? তুমি মারাদোনাকে জানো নাই? মারাদোনা অনেক বড় ফুটবল প্লেয়ার। মারাদোনা যদি আমি হতে পারি, আমাদের ঘরে অভাব থাকবে না। মারাদোনা যদি হতে হয়, আমাদের অভাব থাকবে না। আমরা অনেক টাকা কামাবো। আমি বড় ফুটবল হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবি? বলিস কি রে, বলিস কি রে মদনা? লক্ষ লক্ষ কোটি কোটি বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে, আমাদের ঘরে অভাব থাকবে না। সবাই বলবে মদনা লক্ষপতি, ওর বাপটা কোটিপতি। বটে, এত টাকা হবে মারাদোনা হলে? বটে বটে, তবে যা তুই ছুট মদনা, ছুট। আমাকে টাকা চাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাই, আমার ঘরে অভাব থাকবে না। ছুট ছুট মদনা, যত খুশি ছুট, আমাকে টাকা চাই, তোকে মারাদোনা হতে হবে। ছুট 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 ছুট। বাবা রে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি ভাবতেও পারছি না। ও বাবা রে, এমন জানলে ছেলেটাকে আমি সকাল থেকে নিয়ে আসতাম মাঠে, এই শিমুলতলির মাঠে। ছুট মদনা, আরো জোরে ছুট, আরো জোরে ছুট। বাবা গো, বাবা গো, একটু এবারে ঘর যাবো, আর একটু দুটি ছুটে ঘর যাবো। সে বললে হবে না এই মদনা, তোকে ছুটতে হবে, তোকে মারাদোনা হতে হবে, তোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করতে হবে। ছুট ছুট ছুট। ছুট আরে ছুট। বাবা গো, ও বাবা, আর তুই এবারে বসি? না না, বসলে চলবে নাই, তোকে মারাদোনা হতে হবে, কোটি কোটি টাকা হতে হবে। উঠে যা। আচ্ছা, আর পাচ্ছি নাই গো বাবা, আমার একটু জল তেষ্টা পেয়েছে। চলো আবার উবেলা ধরবো, সন্ধ্যার আগে আবার করবো। চলো চলো। সে বললে হবে না, ছুট মদনা ছুট, তোকে মারাদোনা হতে হবে, নাম যশ কিনতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেতে হবে। ছুট ছুট, আমি বলছি ছুট। বাবা গো, বাবা গো, আর ছুটতে পারছি নাই বাবা। সে বললে হবে নাই, তোকে ছুটতে হবে। ছুট ছুট ছুট। বাবা গো, আরে কি পড়ে যাচ্ছ কেন? পড়ে যাচ্ছ কেন? মদনা মদনা মদনা, কি হলো রে? এমন করে পড়ে গেলি কেন বাপ? তোকে যে মারাদোনা হতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেতে হবে, তোর মা ঘরে রেঁধে তোর জন্য বসে আছে, আমার মদনা এসে একটি ভাত খাবে, আমি তোকে ডাকতে এলাম, আর তুই আমাকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার লোভ দেখাই দিলি। মদনা মদনা, ই বাবা রে, ছেলেটা কথা বলছে নাই কেন? শরীরটা এমন ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? ই বাবা, মুখ দিয়ে যে গাঁজা বেরাচ্ছে রে, হাই ভগবান। মদনা, মদনা মদনা রে, কথা বল বাপ, কথা বল। তোকে যে মারাদোনা হতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেতে হবে। মদনা
মদনা তবে কি মদনা মরে গেছে? মদনা 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 মারাডোনা। মারাডোনা অভিনয়টি এখানে শেষ হলো। অভিনয়ে রুদ্রপাল এবং অভিজিৎ দে, রচনা নির্দেশনা তড়িৎ মুখার্জি। মূকাভিনয় অভিজিৎ বিলেটি পেন নাম হই বাবু মশাইরা। পেন নাম ভালো আছেন তো সব? ভাবতেছেন এই সোডাটা আবার কে? তার মানে আপনারা আমারে চিনতে পারেন নাই। চিনবেন কি করে? কতকাল পর দেখা, গাঁগঞ্জে কত বদলে গেছে। আমি কি কাউকে চিনতে পারতেছি? তাহলে অধমের পরিচয়টা দিয়া ফেলি। রাত দুপুরে মোড়া পোড়াতে শ্মশানে যাবার জন্য যারে কাঁচা ঘুম থেকে তুলেন, সাপে কাটা রুগীকে কাঁধে ফেলে জল কাটা ভেঙে যে হাসপাতালে পৌঁছে দিত, নদীর এক বুক পান ঠেলে রাতে বিরাতে ডাক্তার ডাকতে ছুটত, আমি সেই 7 কড়ি দাসের লাঠি 3 কড়ি দাসের ছিলেন 5 কড়ি। এই বাবু মশাইদের মুখে হাসি ফুটেছে। তার মানে আপনারা আমারে চিনতে পেরেছেন। কিন্তু ভাবতেছেন পাঁচু তোর হাল হলো কি করে? তুই খোঁড়ায় খোঁড়ায় হাঁটছিস, বুড়া হয়ে গেছিস, দেখে যে বিশ্বাস হয় না। বিশ্বাস আমারও হয় না বাবু মশাইরা। কি করব, সবই কপাল। আমি আর আপনাদের সেই সৎ ভালো মানুষটি নাই গো বাবু মশাইরা। সমাজে আমার এখন একটাই পরিচয়, আমি চোর। চুরির অপরাধে 10 বছর জেল খাইটা সবে আজ ছাড়া পেয়েছি। কি বলছেন? আমি চোর হলাম কি করে? কি চুরি করেছি বলবো বাবু মশাইরা, সব বলবো। আপনাকে ধৈর্য ধরে আমার কথা শুনেন, তারপর আপনাদের বলবো আমি কেন চোর। আপনারাই বিচার করবেন আমি চোর না অন্য কে চোর। এতটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গলাটা শুকাই কাঠ হয়ে গেছে। আপনাদেরকে কিছু বলার আগে দাঁড়ান, ওই পঞ্চায়েতের কল হতে একটু জল খাইয়া গলাটা ভিজাইনি। পঞ্চায়েতের কল থেকে গলাটা ভিজিয়ে একটু জল খাইনি। ও ভাই, একটু হাতল মেরে দাও তো। এতক্ষণে জীবনটা একটু জুড়ালে, যাক এতক্ষণে প্রাণটা জুড়ালে। যা বলছিলাম, আপনারা তো জানেন বাবু মশাইরা, বাপের করা ভাঙা চালাটা বেধবা মাকে নিয়ে কেমন সুখে ছিলাম। কিন্তু সেবার খরার বাজারে সংসারে বড় অভাব হইল। কিন্তু মাস এলে 3 দিন জল ছাড়া কিছুই জুটলো না। আর তখনই মরার উপর খাড়ার ঘায়ের মতো মা পড়ল রোগে। ওষুধ নাই, পথ্য নাই, পাগল পারা অবস্থা। সব দেখে মাতা শেষ সম্বল কাঁসার থালাটা আমার হাতে দিয়ে বলল, যা বাবা, এটা বেচে 2টা পয়সা লিয়ায়। নিরুপায় হয়ে চোখের জল ফেলতে ফেলতে গেলাম আশু মুক্তারের কাছে। বললাম, বাবু এটা নিয়ে আমায় কটা টাকা দেন, না হলে উপাস করে মরতে হবে। কি বলবো বাবু মশাই, বললে সন্ধ্যায় ঘুরে আয়।
সন্ধ্যায় গিয়ে দাঁড়াতে ছাঁট লুহার কারবারি আসু যেন আমারে চিনতেই পারলো না। বসে আছি বসে আছি বসে আছি, অনেক পরে কাশিটার কথা বলতেই আসু যেন আকাশ থেকে পড়লে আমাকে যেন চিনতেই পারে না। তারপর আড়তে লোক দিয়া গলা ধাক্কা দিয়া অপমান করে আমায় তাড়িয়ে দিলে, টাকাগুলা দিল নাই। চোখে জল, বুকে ব্যথা আর মাথায় আগুন লিয়া ফিরে এলাম। আমার মায়ের জিনিস এইভাবে মেরে নিবে তা হবে নাই, ইয়ার প্রতিশোধ আমি লুবই। লাইটটা আছে। ওই দিন মায়ের রাতে আমি চুপি চুপি আসুর বাড়ির পিছনের অন্ধকারে এসে দাঁড়ালাম। না, কেউ কোথাও নাই, চারদিক ঘুরঘুরটা অন্ধকার। ওই উপরের ঘরে ছোট লাইটটা জ্বলছে, তার মানে পিশাচটা ঘরেই আছে। দাঁড়া, ওর কাছে আমাকে যেতে হবে, ওকে টাইট দিতে হবে। উফ, কিন্তু যাবো কি করে? ওই তো উপরে উপর জলের পাইপটা যাই, ওই পাইপ ধরেই আমাকে উঠতে হবে। না, কেউ কোথাও নাই। আমি পাইপ ধরে উপরে উঠছি তো উঠছি, আর চারদিকে নিচে চাইছি, কোনো জনক পানি নাই, রাত অনেক হয়ে গেছে। উঠছি আর নিচে চাইছি। এই তো বারান্দার রেলিংটা পেয়ে গেলাম। যাই, এসে গেছি। ওই তো ঘরের দরজাটা ভেজানো আছে, নাক ডাকার শব্দ পাচ্ছি। আসো, ভিতরেই আছে। আমি আস্তে আস্তে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ওই তো একটা ঘুমাচ্ছে, দেখি। আমি ভাবলাম কি না কি হয়েছে। আমি আস্তে আস্তে আসুর কাছে যে আলমারিটা দেখতে পেলাম। কোচর থেকে আমার ছোট্ট যন্ত্রটা নিয়ে আলমারিটা আস্তে আস্তে খুলছি, আর আসুকে দেখছি শালা জেগে না যায়। না, শালা পাশ ফিরে শুয়েছে। আমি আলমারিটা আস্তে আস্তে খুললাম। বাপরে, এ তো চোখের ধন। আর সারা আমার মায়ের কাঁসার থালাটা বেচে দিল, আর আমাকে কটা টাকা দিতে পারলো না। আমি কচর থেকে ব্যাগটা নিয়ে টাকাগুলা নিতে রাখলাম। নিচ্ছি আর পড়ছি, আর একবার করে আসুকে দেখছি। না, সারা শুনতে পাই নাই, না জাগে নাই। নিচ্ছি, ব্যাস, এবার পালাতে হবে। না, আলমারিটা খোলাই থাক, দরজাও খোলা থাক, আমাকে পালাতে হবে। আমি যাচ্ছি। এইবারে আমাকে নিচে নামতে হবে। না, কেউ কোথাও নাই। আমি আবার ব্যালকনিতে এসে ওই জলের পাইপটা আবার ধরে ফেললাম। এবারে আমাকে নিচে নামতে হবে। আমি নামছি আর চাইছি। সালা আসু মুক্তার এবারে বুঝবে কত ধানে কত চাল। আমি নামছি আর উঠছি। আরে, বংশী পাহারাদার এদিকেই আসছে না, আমাকে দেখে ফেলবে। কি করি? ওই তো আমার মুখে টর্চ মারছে। ওহ বাপরে, কি করি? না, আমাকে দেখলে চলবে না। আমার হাতে তুললো টাকা না লাগলে আমরা খাবো কি? আমাকে পালাতে হবে। আমি উপর থেকে জয় মা দুর্গা।
পাটায় বড়ই আঘাত লেগেছে। ওই তো বাবু সে এসে গেছে। না না, ওর চিৎকারে লোকজন এসে যাচ্ছে। না না, আমাকে মারবে না, আমাকে মারবে না, মারবে না, বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি, আমাকে মারবে না, আমাকে মারবে না। আমাকে বংশী পুলিশের হাতে তুলে দিলে। পুলিশ আমাকে টানতে টানতে থানায় নিয়ে যে টাকাগুলা ছাড়িয়ে। এই হচ্ছে ব্যাপার। শুনলেন তো বাবু মশাই, ওদের বিচারে আমার 10 বছর জেল হয়ে গেল। জেলে থাকতে শুনতে পেলাম আশু আমার বাপায়ের ভাঙা কুড়াটা দখল করে আড়ত করেছে, আর আমার মাটা আমার চিন্তায় কেঁদে কেঁদে মরে গেছে। এই হচ্ছে আমাদের সমাজ, এই হচ্ছে আমাদের দেশ। শুনলেন তো বাবু মশাই, আশু আমার মায়ের থালাটা হজম করে দিল, সে সুর হইল না। যে আসুর হয়ে উকিল লেগেছিল সে আমার জায়গাটা দখল করে আসুরে দিয়ে দিল, সে সুর হইল না। পুলিশ আমার টাকাগুলো ছাড়িয়ে নিল, সে সুর হইল না। সুর হলো এই পাঁচু। একটু বসি, কোমরটায় বড় ব্যথা। কি বলবো বাবু মশাইরা, এতদিন একটা বিড়ি খেতে পাইনি, একটা বিড়ি খাই। দাঁড়ান, কতদিন যে বিড়ি খাই নাই সুখ করে, আজ একটা বিড়ি খাচ্ছি। তো বাবু মশাইরা আপনারাই বিচার করেন কে চোর, ওই আশু, পুলিশ, না তার উকিল, না আমি। তাই তো আমার এই সমাজটার পর ধিক্কার আছে। মনে হয় সমাজের কুকুত্তর এই পাঁচুর ইচ্ছা হয় সমাজ না রে বাপটারে, সমাজ নামে বাপটারে চিতায় দুইলা তার মুখে গুঁজে দি আগুন। অভিনয়টি এখানে শেষ হলো। অভিনয় অভিজিৎ। গিরিশ দাদা যাচ্ছ কোথা থেকে? আমি যাচ্ছি অধিক পানে ভোজের গন্ধ পেয়ে। গিরিশ দাদা কত খেতে পারো? অত শত বুঝি না, যত দিতে পারো। গিরিশ দাদা কিসে তোমার রুচি? গরম গরম রসগোল্লা, নরম নরম লুচি। গিরিশ দাদা পেটটা কেন মোটা? কলা খেয়েছি 3টে কাঁদি, কাঁঠাল 2টো গোটা। গিরিশ দাদা দেখি আমাদের কম্পিউটার কি প্রশ্ন দিয়েছে। অঙ্কুশ দে, ওদের ক্যাপ্টেন, তুমি উত্তর দেবে। পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? কোনো অপশন নেই কিন্তু, সাইড থেকে কেউ বলবে না প্লিজ। ওরা বলতে না পারলে ওরা এলিমিনেট হবে, ওরা পারলে ওরা রয়ে যাবে। পঞ্চনদীর দেশ। জাপান। অ্যান্সারটা না অন্য কারোর জন্য নয়, অ্যান্সারটা একটু দেখে নি, অ্যান্সারটা ভুল হয়েছে। পাঞ্জাব। যে 5টা নদ আছে না, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সেই পাঞ্জাবকে 5টা নদীর দেশ বলা হয়। তাই অ্যান্সারটা তোমাদের নিলাম ভুল। তন্ময় বাবু, অঙ্কুশ লিখে রাখুন। স্কোর করলো কি করলো আপনি লিখে রাখুন। আচ্ছা, নেক্সট রানা দে এবং আকাশ দে, ওদের জন্য প্রশ্ন। রানা দে কোথায়? ঠিক আছে, দেখি কম্পিউটার কি বলছে।
নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রানাদে। ক্যাপ্টেন হিসাবে রানাদের নামই বলছি। নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পৃথিবীর একটি বৃহত্তম শহর নিউ ইয়র্ক, তো কোন নদীর তীরে অবস্থিত বলতে পারবে? লিমিটেড সময় আমাদের কাছে, হ্যাঁ কি না? না, আচ্ছা ওরা পাচ্ছে না। দেখে নি অ্যান্সারটা কম্পিউটার কি বলছে। হাডসন। আমেরিকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত।